আমরা একটু সংক্ষেপে দেখে আসি গত ক্লাসে আমরা কি পড়ছিলাম। গত সেশনে আমরা তড়িৎ বিশ্লেষণ শুরু করছি এবং সেখানে পরিবাহিতার শ্রেণীবিভাগ পড়ছিলাম। যে পরিবাহিতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ধাতব পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য। ধাতব পরিবাহী মানে হচ্ছে যে আমাদের আশেপাশে যে তারগুলো আছে, এরা সলিড অবস্থায় পরিবহন করে, এরা ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তার জন্য এদের নাম হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয় না এবং যত ধাতু আছে আমাদের আশেপাশে আর গ্রাফাইট যেগুলো সেগুলো ধাতব পরিবাহী। তড়িৎ বিশ্লেষণ নিয়ে আসলে আমাদের পড়াশোনা। তড়িৎ বিশ্লেষ্যরা গলিত অথবা জলীয় অবস্থায় পরিবহন করে। এখানে চার্জ ক্যারি করে হচ্ছে আয়ন, আর এখানে অবশ্যই কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং কারা লবণ অ্যাসিড বেস যেগুলো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। তারপরে বলছিলাম তড়িৎ বিশ্লেষ্য দুই রকম, মৃদু এবং তীব্র। যারা বেশি বিয়োজিত হয় তারা তীব্র, যারা কম বিয়োজিত হয় বা কম আয়নিত হয় তারা মৃদু। এরপর আমরা দেখলাম তড়িৎ কোষ। তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের যে একটা মেশিনারি দরকার, একটা মেকানিজম দরকার, সেটাকে আমরা তড়িৎ কোষ বলি। তড়িৎ কোষ দুই রকম, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ, একটা তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়? ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, আর এখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, এই তো। তারপরে আমরা দেখলাম যে এখানে আসলে বিদ্যুৎ আমরা ইউজ করি, এখানে বিদ্যুৎ তৈরি হয়। এটা কখন কাজে লাগে? যখন আমরা ইলেকট্রোপ্লেটিং করতাম অথবা যখন ধাতু বিশোধন করতাম বা মেটাল রিফাইনিং করতাম তখন এটা কাজে লাগতো। আর এইটা কোথায় কাজে লাগে? দুনিয়ার যত ব্যাটারি আছে, ওই যে পেসমেকারের মধ্যেও তো একটা ব্যাটারি থাকে। কারণ পেসমেকার তো আসলে এমনি এমনি কাজ করে না, লিথিয়াম আয়ন ব্যাটারি। ওইটাও আসলে এই মেকানিজমে কাজ করে। তো এটা নিয়ে আসলে কথাবার্তা বলছিলাম। এতক্ষণ ধরে যেটুকু দেখছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। কোনো একটা যৌগকে তার উপাদানে আমি ভাগ করব। উপাদান মানে চার্জ নিরপেক্ষ পরমাণু হোক অণু হোক। যারা পরমাণু অবস্থায় থাকে তারা পরমাণু, যারা অণু অবস্থায় থাকে তাদের অণুতে ভাগ করব। সো কোনো একটা যৌগকে তার উপাদান, অণু বা পরমাণুতে ভাগ করার যে প্রসেস, সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। কিসের মাধ্যমে করব? বিদ্যুতের মাধ্যমে। এখন এখানে কিছু ব্যাপার-স্যাপার থাকে। এখানে মাঝখানে কিছু তড়িৎ বিশ্লেষ্য থাকে, ২ টা তড়িৎ দণ্ড থাকে। দণ্ড কেন থাকে? কারণ ইলেকট্রন আদান-প্রদানের সময় সারফেস এরিয়া বাড়ানোর জন্য। একটাকে আমরা অ্যানোড বলি, একটাকে ক্যাথোড বলি। যেখানে জারণ ঘটে সেটা অ্যানোড, যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড। তো জারণে কে ঘটবে? সবসময় হইতেছে যেটা নেগেটিভ সে গ্রহণ করে নেগেটিভ হইছিল, এখন সে দান করবে। সো নেগেটিভটা আসলে এখানে জারণ ঘটে। আর পজিটিভটার এখানে বিজারণ ঘটে। সো নেগেটিভটা যায় হচ্ছে অ্যানোডে, পজিটিভটা যায় ক্যাথোডে। এজন্য নেগেটিভকে আমরা বলি অ্যানায়ন, পজিটিভকে বলি আমরা ক্যাটায়ন। তারপরে আমরা দেখছিলাম যে সোডিয়াম ক্লোরাইড যখন মলটেন হয়, মানে যখন গলিত হয়, তখন ভাই আমার কোনো কম্পিটিশন ছিল না। একটা সোডিয়াম ছিল, একটা ক্লোরিন ছিল। এবং একজন অ্যানোডে যেত, একজন ক্যাথোডে যেত। কিন্তু যখন আমি দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস দ্রবণ, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, এখানে কি কাহিনী আছে? এইখানে আমি দেখলাম যে সোডিয়ামও আছে, হাইড্রোজেনও আছে। তাহলে কে আগে চার্জ মুক্ত হবে? সিরিজে যার অবস্থান নিচে আছে। নিচে কার অবস্থান আছে? হাইড্রোজেন। এইজন্য ক্যাথোডে হাইড্রোজেন চার্জ মুক্ত হয়। কিন্তু ক্যাথোড যদি আমি নিরপেক্ষ তড়িৎদ্বার না নিয়ে আমি যদি মার্কারি তড়িৎদ্বার নিতাম, মানে ধর এইখানে গত ক্লাসে দেখাইছিলাম, তারপর এখানে আবার একটু দেখাই, যে আমি এখানে ক্যাথোড নিতাম, এনবিডি দেখাচ্ছি, বিশেষ দ্রষ্টব্য। ক্যাথোডের এখানে মেটাল লিখা নাই। মেটাল লিখা নাই মানে ইনডিরেক্টলি মিন করে প্লাটিনামের ক্যাথোড বা নিরপেক্ষ কিছুর মেথড। আমি ক্যাথোডটা নিব হচ্ছে মার্কারি। তখন কিন্তু এখানে আর সোডিয়াম হাইড্রোজেন যাবে না, এখানে হচ্ছে সোডিয়াম যাবে, সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু বানাবে, কারণ এখানে পার্শিয়ালিটি চলে। তো ক্যাথোডে গেছে, ওটা বাদ দিয়ে, এটা নর্মাল কেস না, এটা নর্মাল কেস। হাইড্রোজেন চার্জ মুক্ত হইলো। এখন হাইড্রোজেন চার্জ মুক্ত হয়েছে কিসের ভিত্তিতে? ওর হাইড্রোজেনের বিজারণ বিভব বেশি, অথবা সোডিয়ামের জারণ বিভব বেশি, যেভাবে চিন্তা করি না কেন, বা হাইড্রোজেন নিচে আছে। অ্যানোডের জন্য যদিও হাইড্রোক্সিল নিচে আছে, এই যে হাইড্রোক্সিল নিচে আছে, এরপরেও হাইড্রোক্সিল আসলে এখানে পাত্তা পায় না। কেন হাইড্রোক্সিল পাত্তা পায় না? কারণ অ্যানায়নের জন্য, অ্যানায়নের জন্য অবস্থান থেকে বেশি ইম্পর্টেন্ট ঘনমাত্রা। যেহেতু ক্লোরিনের ঘনমাত্রা বেশি, তার জন্য এখানে ক্লোরিন চার্জ মুক্ত হয়েছে। সবাইকে একটা ডিসিশন লিখে দিয়েছিলাম যে আমার যদি অ্যানায়ন হিসেবে হ্যালাইড থাকে তাহলে হ্যালাইড চার্জ মুক্ত হয়, কারণ হ্যালাইড গুলোর সাথে হাইড্রোক্সিলের খুব একটা পার্থক্য নাই। আর যদি অন্য হ্যালাইড থাকে, নাইট্রেট সালফেট, তখন আবার হচ্ছে ওই হাইড্রোক্সিল চার্জ মুক্ত হয়। ওকে, সো সেই ডিসিশন হচ্ছে এইটা, যে একজ দ্রবণে যদি অ্যানায়ন হিসেবে হ্যালাইড থাকে তাহলে কে চার্জ মুক্ত হবে? হ্যালাইড চার্জ মুক্ত হবে আগে। কিন্তু হ্যালাইড না থেকে যদি অন্য কোনো অ্যানায়ন থাকে, অন্য কোনো অ্যানায়ন মানে হচ্ছে নাইট্রেট সালফেট এই টাইপের, তখন আবার হ্যালাইড ওইটা চার্জ মুক্ত হয় না, হাইড্রোক্সিল চার্জ মুক্ত হয়। ওকে, পরে আমরা এখানে অনেকগুলো হচ্ছে দেখছিলাম। আয় হায়, এটা কি মুছে গেছে? অ্যানোটেড ফাইলের মধ্যে বোধহয় এটা আছে, দেখি।
হ্যাঁ, অ্যানোটেড ফাইলের মধ্যে ওটা আছে, কিন্তু এখানে ওটা নাই, সমস্যা নেই, ওটা এখন লাগবে না। এটুকু ছিল আমাদের গত সেশন। এখন আমরা দেখবো হচ্ছে আজকে নতুন। তো গত ক্লাসে একেবারে বেসিক কনসেপ্ট ছিল, এবার আমরা কিছু জিনিস শিখি। ধর, কপার যখন ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হয়, তখন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে, মানে একটা কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে। ওই তড়িৎ বিশ্লেষণে আমরা যত যা পড়তেছি সব তড়িৎ বিশ্লেষণ। তো আমি দেখলাম যে এখানে যদি 1 মোল কপার জমা হইতে হয়, 1 মোল কপার জমা হচ্ছে, এইখানে হচ্ছে 1 মোল কপার জমা হলো, ইলেকট্রন লাগে হইতেছে 2 মোল। ওকে। আবার একইভাবে যখন আমি 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে চাই, যেমন ধর এখানে 1 মোল অ্যালুমিনিয়াম জমা হচ্ছে, তাহলে তোরা ফিল করতে পারিস কিনা এখানে 3 মোল ইলেকট্রন লাগে। যদি 1 মোল সিলভার হইতো তাহলে 1 মোল ইলেকট্রনই হয়ে যেত, ডিপেন্ড করে যে কোন পরমাণুর কি পরিমাণ চার্জ অবস্থায় থাকে। তোরা কি জানিস 1 মোল ইলেকট্রন কতটুকু চার্জ ক্যারি করে? 1 মোল ইলেকট্রন কতটুকু চার্জ ক্যারি করে কারো জানা আছে? আমি বলে দিই, 1 মোল ইলেকট্রন চার্জ ক্যারি করে হইতেছে এইটা, এখানে লিখে দিই। 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে, এখানে না, মাঝখানে লিখি। 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 96,500 কুলম্ব চার্জ ক্যারি করে। যদি এখানে কারো কোনো দ্বিমত থাকে সে একটা কাজ কর, মানে কারো যদি সন্দেহ হয়, কারো যদি মনে হয় যে ভাই আমি এটা মানতে রাজি না, তুই তো জানিস 1 মোল ইলেকট্রন মানে কত? 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তাই না? এটা তো সবাই জানে, এটা না জানার কিছু না। তো তুই করবি কি, একটা ইলেকট্রনের চার্জের মান তো জানিস, তুই একটা ইলেকট্রনের চার্জের যে মান, মানে হইতেছে 1.6 10⁻⁻19, এটা তো একটা ইলেকট্রনের চার্জ, এইটাকে তুই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ কর, 6.02 10⁻23, দেখবি যে ওইটার খুব কাছাকাছি মান আসে। 96,500, তো 96,393 বা 394 টাইপের একটা মান আসে। তো আশা করি সবাই বিশ্বাস করতে পারছি যে 1 মোল ইলেকট্রন হচ্ছে 96,500 কুলম্ব চার্জ ক্যারি করে। আবার 1 মোল ইলেকট্রনের ওই চার্জকে সংক্ষেপে আমরা কি বলি জানিস? 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 1 ফ্যারাডে চার্জও বলা হয়। মানে অনেক সময় দেখা যায় এত বড় মানটাকে, বা 96,368 আসে, আচ্ছা ওই যে 96,368 আর 96,500 একই তো, কাছাকাছি মান। এখন এত বড় একটা মান নিয়ে আমরা ডিল করি না, বা ডিল অনেক সময় করতে চাই না, এই জন্য আমরা ওটাকে বলি ঠিক আছে বাবা, এই 96,500 কে আমি 1 ফ্যারাডে বলবো। তখন আবার কেউ কেউ বলে যে 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 1 ফ্যারাডে চার্জ। দুটোটাই ঠিক, যে 1 মোল ইলেকট্রন কেউ যদি বলে 96,500 কুলম্ব চার্জ সেটাও ঠিক আছে, কেউ যদি বলে যে হচ্ছে 1 ফ্যারাডে চার্জ সেটাও কিন্তু ঠিক আছে। দুইটাই ঠিক, দুইটা ভিন্ন একক আর কি। ওকে, তাহলে আশা করি এটুকু সবার জন্য ক্লিয়ার হয়েছে। তাহলে আমি বলতে পারি যে 1 মোল কপার যদি জমা হইতে হয় তাহলে আমার 2 ফ্যারাড চার্জ লাগবে, এই তো। অথবা আমি এটাও বলতে পারি 2 ফ্যারাড না লিখে আমি 2 ইন্টু 96,500 কুলম্ব লিখতে পারি, যে এককে যে প্রকাশ করে। এখানে যদি 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে হয় তাহলে 3 ফ্যারাডে লাগবে। অথবা আমি এটাও বলতে পারি 3 ইন্টু 96,500 কুলম্ব দরকার, যে যে এককে প্রকাশ করে, দুইটা এককই লাগে আমাদের। আমি সবার ক্ষেত্রে বিশ্বাস করি এই কনসেপ্টটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, তারপরে রিভিউ করে দেই। আমি দেখলাম যে কপারের ক্ষেত্রে একটা কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে জমা হয়, তাহলে 1 মোল কপার 2 মোল গ্রহণ করবে। 2 মোল মানে হচ্ছে 2 ফ্যারাডে চার্জ, অথবা 2 ইন্টু 96,500 কুলম্ব চার্জ। আর এখানে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 1 মোল 3 মোল গ্রহণ করে। হ্যাঁ, কপারে 2 উপরে যাবে আর কি, টাইপিং এ ঝামেলা হয়েছে। 3 মোল মানে 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে মানে হইতেছে এখানে 3 ইন্টু 96,500। আমি এখানে চাচ্ছি যে 1 ফ্যারাডের জন্য জমা করতে, কারণ 1 ফ্যারাডে যে জমাটা হবে সেটা একটা সিগনিফিক্যান্ট। সবাই এটুকু লিখে নে, আবার বলতেছি যে কথাটা আছে অনেকে ধরতে পারিস নাই। আমি 3 ফ্যারাডে 4 ফ্যারাডে এগুলো তো বের করব না, আমার বাস্তব জীবনের জন্য দরকার হচ্ছে 1 ফ্যারাডে চার্জে কতটুকু জমা হয়, বা 1 কুলম্ব চার্জে কতটুকু জমা হয়, দিন শেষে আমাদের এইটা দরকার হবে। তো আমি যদি এখানে দেখতে হিসাব করি, 1 ফ্যারাডে যদি নেই, এক লাইনে লিখলে তোরা বুঝিস কিনা, 2 ফ্যারাডের জন্য হচ্ছে 63 গ্রাম বা 63.5 গ্রাম কপারের, বুঝিস?
2 ফ্যারাডের জন্য 63.5 গ্রাম, 1 মোল মানে তো 63.5। তাহলে 1 ফ্যারাডের জন্য কতটুকু কপার জমা হবে? 63.5 বাই হচ্ছে 2 না? আমি একটা ফর্মুলা বানাবো, এই জন্য ওই ফরম্যাটেই লিখছি। এখানে দেখ 3 ফ্যারাডের জন্য 1 মোল জমা হয়, মানে 27 গ্রাম জমা হয়। তাহলে এখানে যদি আমি 1 ফ্যারাডে দেই, তাহলে কতটুকু জমা হবে? 27 বাই হচ্ছে 3। তো এটাকে একটা ফর্মুলা হিসেবে লিখাই যায়, দেখ উপরে হচ্ছে এম আর নিচে হচ্ছে ই। লেখা যায় না কাঁচা বাচ্চারা? মানে 1 ফ্যারাডে চার্জ দিলে যেটুকু জমা হয় সেইটুকুর একটা নাম আছে, নামটা একটু পরে দেখাচ্ছি। এম বাই হচ্ছে ই লিখাই যায়, দেখ। এম হচ্ছে পারমাণবিক ভর, ই হচ্ছে কতগুলো ইলেকট্রন সে দান বা গ্রহণ করছে। এখানেও লেখা যায় এম হচ্ছে পারমাণবিক ভর, ই হচ্ছে কতগুলো ইলেকট্রন সে দান বা গ্রহণ করছে, লেখা তো যায়। এইটাকে আসলে আমরা বলি হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুতে না, অ্যাকচুয়ালি 1 ফ্যারাডে চার্জে। এটার নাম হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। ইংলিশে বলা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্স। ওকে, এই দুটো একটা পাশাপাশি লিখে নে, পরে একটা একটা করে বলতেছি। আমরা কিন্তু আগের স্লাইডে অবশ্যই ফেরত যাব, কিন্তু এখানে একটু দুইটা লিখে নিই, তারপর আগের স্লাইডে ফেরত যাব। দেখ, আমরা এখানে একটু তোকে বের করে দেখাইলাম যে 1 ফ্যারাডেতে যে জমা হয় তার একটা সঠিক ফর্মুলা, এখন এই যে 1 ফ্যারাডেতে যে কত পরিমাণ জমা হয় সেটার একটা আলাদা নাম আছে। সেটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক, ইংলিশে বলা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্স। আবার বলতেছি, ইংলিশে বলা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্স। এটা একটু লিখে দেই, EQUIVALANCE। এবং এটাকে সিম্বলাইজ করা হয় ই দিয়ে। ই মানে কি? ই মানে হচ্ছে এম বাই ই। এবং তোরা কি ফিল করতে পারিস কেমিক্যাল ইকুইভ্যালেন্স আসলে পরিমাণগত রসায়নের তুল্যভর? এটা ফিল করিস কেউ? যেটা পরিমাণগত রসায়নের তুল্যভর শিখছি সেটাই আসলে কেমিক্যাল ইকুইভ্যালেন্স। এবং এই ইটা আসলে ঠিক তুল্য সংখ্যা না, এটা হচ্ছে ট্রান্সপোর্টেড ইলেকট্রন সংখ্যা, বাট সেটা তুল্য সংখ্যা সমান হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই জন্য হচ্ছে পরিমাণগত রসায়ন পড়ায় আসার পর এটা পড়াইছে। এমন না যে এটুকু ফিল না করলে তুই এই চ্যাপ্টার বুঝবি না, বাট যারা ফিল করতে পারছিস তাদের মজা লাগছে। আর এবার আসি, 1 ফ্যারাডে কি পরিমাণ জমা হয় তার একটা নাম আছে, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, ক্যাপিটাল জেড বা জি দিয়ে সিম্বলাইজ করা হয়। এখন এটা যে ফর্মুলা বানাবো সেই ফর্মুলাটা এখান থেকে একটু বের করে আনি। সেটা হচ্ছে, দেখতো ভাইয়া, কপারের ক্ষেত্রে যদি আনি, আমি বের করব 1 কুলম্ব চার্জে কতটুকু জমা হয়, জাস্ট ইউনিটে। তুই কি বুঝিস? এত কুলম্ব চার্জের জন্য 63.5 গ্রাম জমা হয়, মানে 2 ইন্টু 96,500। এত কুলম্বের জন্য জমা হয় হচ্ছে 63.5। তাহলে 1 কুলম্বের জন্য কতটুকু জমা হবে? তুই বাম পাশে লিখি, এটা ফর্মুলা বানাতে হবে তো। উপরে 63.5, নিচে হচ্ছে 2 ইন্টু 96,500। এই তো, জাস্ট ঐকিক নিয়ম, আর কিছু না। চিন্তা কর, এতটুকুর জন্য জমা হয় 63.5। অতএব হচ্ছে 1 কুলম্বের জন্য কতটুকু জমা হয়? উপরে 63.5, নিচে 2 ইন্টু 96,500। এটাকে আমি একটা ফর্মুলা দেব। ফর্মুলা হচ্ছে এইটা, উপরে এম আর নিচে ই। আর এইটাকে না মানুষজন এত বড় মান লিখে না, ওটাকে সরাসরি এফ দিয়ে সিম্বলাইজ করে।
M/EF। আমি যদি এইখানে বের করতে চাই, এইখানে যে এইখানে যদি 1 কুলম্ব চার্জ দেই তাহলে কতটুকু জমা হয়? উপরে হচ্ছে 27 আর নিচে হচ্ছে 3 × 96,500। জাস্ট ঐকিক নিয়ম করছে, আর কিছু না। তাহলে এটাকে একটা ফর্মুলা দিতে পারি। ফর্মুলাটা হচ্ছে উপরে হচ্ছে m আর নিচে হচ্ছে E × F। এই F এর মান কত? F টা হচ্ছে একটা সিম্বল। ধর 96,500 তে বড় মান মানুষ লিখে না, জাস্ট এই সিম্বলটা ইউজ করে। ফ্যারাডে কনস্ট্যান্ট বলে F কে। তাহলে এই পুরো কনসেপ্টটা একটু যদি রিভিউ করে দেই তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হলো এইটা, যে আমি দেখলাম এক একটা পরমাণুর ক্ষেত্রে বা এক একটা আয়নের ক্ষেত্রে এত মোল অত মোল ইলেকট্রন লাগে। তো সেক্ষেত্রে আমি দেখছি যে কপারের ক্ষেত্রে 1 ফ্যারাডে দিলে কতটুকু জমা হয় সেটা বের করছি, 1 কুলম্ব দিলে কতটুকু জমা হয় সেটা বের করছি। ওইটাকে একটা ফর্মুলা বলছি। তাহলে এখানের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর যে ফর্মুলা, সেটা যদি আমি Z দিয়ে সিম্বলাইজ করি, Z সমান বা Z বলে Z বলে, উপরে হচ্ছে M আর নিচে E × F। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবং তোরা কি ফিল করতে পারিস কিনা যে Z আর E এরা পরস্পরের সমানুপাতিক? হ্যাঁ, বুঝিস সেটা? কিভাবে সমানুপাতিক হয়? Z সমান M/E। এখন M/E মানেই তো আসলে ক্যাপিটাল E, আর নিচে তো F থাকে, F তো কনস্ট্যান্ট। আর এটাও খুব সহজ, যে একটা হচ্ছে 1 কুলম্ব চার্জে কতটুকু জমা হয়, একটা হচ্ছে 1 ফ্যারাডে চার্জে কতটুকু জমা হয়। তো 1 কুলম্বে যদি বেশি জমা হয় 1 ফ্যারাডেতেও বেশি জমা হবে, 1 কুলম্বে যদি কম জমা হয় তাহলে 1 ফ্যারাডেতেও তো কম জমা হবে। দিন শেষে একটা আরেকটার হতেছে সমানুপাতিক হয়, F কনস্ট্যান্ট বলে। এখন একটু ফিল করায় যে এই দুটো রাশি আসলে কি রাশি, মানে এই দুটো রাশি আসলে কেন আমরা ইউজ করি। তাহলে সবাইকে একটু বোঝানোর চেষ্টা করি। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স Z, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্স E। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স হচ্ছে 1 কুলম্ব চার্জে কতটুকু জমা হয়। আমি এখানে দেখ ধাতু বা গ্যাস কেন বলতেছি, যদি ক্যাথোডে হয় তাহলে ধাতু জমা হবে, আর যদি অ্যানোডে হয় তাহলে গ্যাস জমা হবে, ক্লোরিন গ্যাস এই টাইপের গ্যাস। আবারও বলতেছি যে হতেছে ক্যাথোডে হলে ধাতু, অ্যানোডে হলে হচ্ছে অধাতু জমা হয় বা গ্যাস জমা হয়। সো 1 কুলম্ব চার্জে যে অ্যামাউন্টটা জমা হয় সেটা হচ্ছে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। আর 1 ফ্যারাডে চার্জে যে পরিমাণ জমা হয় সেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুইভ্যালেন্স। এখন কোথায় জমা হয়? যে অ্যানোড ক্যাথোডে জমা হয়। অ্যানোডের এই যে আমরা শিখলাম না গত ক্লাসে, দেখ আমরা শিখছি যে হচ্ছে এই যে একটা গিয়ে অ্যানোডে জমা হয়, দ্বারা কই ছবি, এই যে একটা গিয়ে ক্যাথোডে জমা হয়, একটা গিয়ে অ্যানোডে গ্যাস হিসেবে উড়ে যায়, ওইটা বোঝাচ্ছি আমরা। এখন তোরা কি ফিল করতে পারিস কিনা যে ই বা জেড এই রাশিগুলো মেটাল টু মেটাল কম্পেয়ার করার জন্য ব্যবহৃত হয়। যেমন ধর যার ই বেশি তার জেড বেশি, যে কোনো একটা নিয়ে কথা বললেই হয়। ফার্স্ট আমি ই নিয়ে কথা বলতেছি। সো কোনো একটা মেটালের ই বেশি অথবা ই কম, তো যার ই বেশি একটা সার্টেন পরিমাণ বিদ্যুতে সে বেশি বেশি জমা হবে, তাই না? যার ই কম একটা সার্টেন পরিমাণ বিদ্যুতে বা চার্জে যাই বলি না কেন সে কম কম জমা হবে। এখন ইমাজিন কর যে ধর তুই বুয়েট থেকে এমএমই পড়ছিস। এখন এমএমই পড়ে গিয়ে তুই একটা কোন একটা ধর শরীফ মেলামাইনে তুই চাকরি পাইছিস, অনেক টাকা বেতন দিয়ে তোকে রাখছে। তো ওরা কি করে, ওরা চামচের উপরে তো ইলেকট্রোপ্লেটিং করে, প্লেটের উপর ইলেকট্রোপ্লেট, মেলামাইন তো না, ধর শরীফ স্টিল, ওরা চামচের উপরে ইলেকট্রোপ্লেটিং করে, প্লেটের উপরে করে। তো তোকে কোম্পানির যে ধর হচ্ছে ফাইন্যান্স যে দেখে সে এসে বলল, ইঞ্জিনিয়ার সাহেব আমি 1 কোটি চামচ বানাচ্ছি, এই চামচের উপরে ইলেকট্রোপ্লেটিং করতে হবে। তো আপনি আমাদের খরচ কমাবেন কমাবেন এরকম একটা মেটাল দেখবেন। এখন ইঞ্জিনিয়ার হিসেবে তুই কি দেখবি? দেখবি যে যার ই এর মান কম বা যার জেড এর মান কম সেটা নিতে নাকি বেশি সেটা নিতে? অবশ্যই যার ই বা জেড বেশি সেটা নিবি। কারণ মেইন খরচটা কিন্তু মেটালে হয় না, মেইন খরচ হয় ইলেকট্রিসিটিতে। তোরা জানিস কিনা বাংলাদেশের এক একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এমনও হয় যে মাসে 10 কোটি টাকা কারেন্ট বিল আসে, এরকম অনেক গার্মেন্টস আছে। মানে অনন্ত জলিলের একটা ভিডিও দেখছিলাম, যদিও অনন্ত জলিলের মানে গার্মেন্টস বাংলাদেশের
বড় গার্মেন্টস না, ওর থেকে অনেক বড় বড় গার্মেন্টস বাংলাদেশে আছে। সো ইলেকট্রিসিটিতে প্রচুর খরচ হয়। এখন আমি যদি হচ্ছে সেই খরচটা মিনিমাম করতে পারি তখন তো কস্ট মিনিমাম হবে। সো আমি এমন একটা মেটাল চুজ করব যার ই বা জেড এর মান বেশি। বুঝিস তো? ই বা জেড এর মান বেশি। কারণ বেশি মানে হচ্ছে একটা সার্টেন পরিমাণ চার্জে ও বেশি অ্যামাউন্টে জমা হয়। তাহলে আমি বলতে পারি যে এই দুটো রাশি এনবি দিয়ে লিখি, ই বা জেড যার বেশি নির্দিষ্ট চার্জে ই বা জেড যার বেশি নির্দিষ্ট চার্জে সে বেশি জমা হয়। এই হচ্ছে আমাদের মেইন কথা। কম বিদ্যুতে বেশি জমা হয়, হ্যাঁ। ই বা জেড যার বেশি একটা নির্দিষ্ট চার্জে সে বেশি জমা হয়। এবার একটা প্রশ্ন দেই, ডিউতে আসছিল এই প্রশ্নটা, দেখি পারিস কিনা। নির্দিষ্ট চার্জে কোন ধাতুটি বেশি জমা হয়, এই হচ্ছে প্রশ্ন। অপশনে ছিল হচ্ছে জিঙ্ক, কপার, নিকেল, পটাশিয়াম। একটু চিন্তা কর, আমি একটু পানি খেয়ে আসি। এই কোনটা আনসার আসে? নির্দিষ্ট চার্জে কোন ধাতুটি বেশি জমা হয়, অনেকের কাছে জিঙ্ক মনে হচ্ছে না। জিঙ্ক কেন উত্তর না সেটা একটু বুঝাই দেই। যখন তুই জিঙ্ক বের করবি, আমরা আসলে রাসায়নিক তুল্যাঙ্ক বের করব। তো মেইন কথা হচ্ছে এম বাই ই বের করলেই সুন্দর মতো আনসার বের হয়ে যায়। তো জিঙ্কের ক্ষেত্রে কি, জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 65.4 বাই হচ্ছে 2। নিকেলের ক্ষেত্রে কত? 58.7 বাই হচ্ছে 2। কপারের ক্ষেত্রে কত? 63.5 বাই হচ্ছে 2। বুঝতে পারছিস কোনটা আনসার হবে? 39.1। আমাদের আনসার হচ্ছে পটাশিয়াম। ইজি পিজি লেমন স্কুইজি না? কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, অনেকে মনে করবে যে এখানে সবার মধ্যে জিঙ্কের পারমাণবিক ভর বেশি। তো সবার মধ্যে জিঙ্কের পারমাণবিক ভর যেহেতু বেশি, তার মানে হইতেছে এখানে জিঙ্ক আনসার হবে, এটা অনেকে মনে করতে পারে। কিন্তু ব্যাপারটা এরকম না। ওকে, গেল এটা। এরপরে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুইটা সূত্র আছে। এখন দুইটা সূত্র মানে হচ্ছে এটা অনেকটা তোদের মতো। তোরা অনেক সময় এরকম থাকে না যে পরীক্ষায় পার্থক্য লিখতে আসছে। এখন পার্থক্য লেখার সময় হচ্ছে কি হয়, আমরা অনেক সময় লিস্ট চিন্তা করি যে আমার যেহেতু হচ্ছে 3 মার্কসের প্রশ্ন, এক পেজ তো লিখতে হবে বা লিস্ট 5টা পার্থক্য তো লিখতে হয়। 5টা না লিখলে জিনিসটা আসলে যায় না। তখন তোরা কি করিস, ওই একই পার্থক্য করে 2 রকম লিখিস। যেমন ধর ফর্সে ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য আসছে, তখন লিখে অনেকে যেটা ব্যাপন সেটা নিঃসরণ না, পরে আবার লিখে যেটা নিঃসরণ সেটা ব্যাপন না। আবার অনেকে লিখে হইতেছে এরকম, মানে ব্যাপন আর নিঃসরণের মেইন পার্থক্যটা কি, ব্যাপন হয় হচ্ছে একই চাপীয় মাধ্যমে আর নিঃসরণটা হয় উচ্চ চাপ থেকে নিম্ন চাপে। তো অনেকে করে কি এটাকে দুইটা বানায়। কিরকম, যে লিখে ব্যাপন একই চাপীয় মাধ্যমে হয়, নিঃসরণ একই চাপীয় মাধ্যমে হয় না। তারপরে আবার লিখে যে নিঃসরণ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়,
ব্যাপন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় না। সো একই পার্থক্যটারে ২ ভাগে ভাগ করিস তোরা অনেক সময়। কেন? ৫ টা পয়েন্ট বাড়ানোর জন্য। ঠিক সেরকম আমার কাছে কেন জানি মনে হয় ফ্যারাডে যে ২ টা সূত্র সে আসলে তোদের মতো। সূত্র মেইনলি একটা, কিন্তু ওই একটা সূত্রকে সে আসলে কাহিনী করে ২ টা সূত্র বানাইছে। দেখলেই বুঝতে পারবি। সো আমি তো ফ্যারাডের ২ টা সূত্র একবারেই পড়াই এবং তুই নিজেই দেখবি যে ফ্যারাডের ২ টা সূত্র আসলে ভাই দিন শেষে একই জিনিস। আগে এটা দেখি ফ্যারাডে ১ম এ বলছিল যে হচ্ছে তুই নিজে আগে ফ্যারাডে বাদ দে। তুই নিজে কমন সেন্স এপ্লাই কর। W সমানুপাতিক Q, তাই না? Q মানে হচ্ছে চার্জ। যদি বেশি চার্জ জমা দেই তাহলে বেশি জমা হবে, কম চার্জ জমা দিলে কম জমা হবে। W মানে ভর। কতটুকু ভর জমা হয়। যত বেশি চার্জ দিব তত বেশি ভর জমা হবে। ওকে। তারপরে আমরা নিজেরা বানাইলাম। W সমান হচ্ছে G ইনটু Q। এই Z এর পরিচয় আমরা জানি, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে W সমান ZQ। এইটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, মাদার ইকুয়েশন। এখন এইটারে এবার ফ্যারাডে সাহেব ভাঙায় ২ টা বানাইছে। তো আমি এখানে হচ্ছে একটুখানি বার করে দিই আলাদা করার জন্য। কিরকম ২ টা বানাইছে দেখ। ফ্যারাডের প্রথম সূত্রে ফ্যারাডে সাহেব বলছে এইটা। উনি প্রথম সূত্রে বলছে W সমানুপাতিক Q যখন কি কনস্ট্যান্ট? যখন Z কনস্ট্যান্ট। উনি এটা বলছে। আর দ্বিতীয় সূত্রে বলছে হচ্ছে এইটা, খুবই হাস্যকর। W সমানুপাতিক Z, বাট উনি Z বলেনি, উনি E বলছে। তোরা তো ফিল করতে পারিস যে E থাকাও যা Z থাকাও তাই। এই যে E থাকাও যা Z থাকাও তাই। সো W সমানুপাতিক E যখন হচ্ছে Q কনস্ট্যান্ট। এখন দুটোর মধ্যে পার্থক্য কি লিখে নে, তারপর পার্থক্য বলতেছে। প্রথমে আসি, উনি কি বললো? উনি বের করলো হচ্ছে W মানে হচ্ছে এই কতটুকু ভর জমা হয়েছে গ্রাম এককে, সমানুপাতিক Q যখন Z কনস্ট্যান্ট। তোরা কি বুঝিস যে Z হচ্ছে একটা ধাতুর জন্য ফিক্সড। নিকেলের জেড সারা জীবনের জন্য ফিক্সড, এটা পরিবর্তন হবে না। কপারের জেড সারা জীবনের জন্য ফিক্সড, এটা পরিবর্তন হবে না। সো জেড হচ্ছে প্রতিটা তড়িৎ বিশ্লেষের জন্য আলাদা আলাদা। তো উনি প্রথম যে সূত্রটা দিলেন সেখানে তড়িৎ বিশ্লেষ্যকে কনস্ট্যান্ট ধরলেন। কি বললাম? প্রথম সূত্রে তড়িৎ বিশ্লেষ্যকে কনস্ট্যান্ট ধরলেন। তারপরে সো জেড কনস্ট্যান্ট মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই যে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কনস্ট্যান্ট মানে হইতেছে তড়িৎ বিশ্লেষ্য কনস্ট্যান্ট। সো তড়িৎ বিশ্লেষ্য যখন কনস্ট্যান্ট হবে তখন বেশি জমা হবে না কম জমা হবে সেটা ডিপেন্ড করে চার্জের উপরে। যেমন ধর আমি নিকেল পাঠাইতেছি ফরসে ক্যাথোডে। সো যদি নিকেলই পাঠাই বেশি নিকেল যাবে না কম নিকেল যাবে সেইটা নির্ভর করে চার্জের উপরে। সো এটাকে যদি আমি বাংলায় ইয়াটা লিখে দেই, কি বলে, ফ্যারাডের প্রথম সূত্র লিখে দেই, তাহলে এরকম দাঁড়ায় যে একই তড়িৎ বিশ্লেষ্যে মানে জেড যদি সেম থাকে, সঞ্চিত ভর চার্জের সমানুপাতিক। যতটুকু চার্জ আমি প্রবাহিত করি সেই চার্জের সমানুপাতিক। একই তড়িৎ বিশ্লেষে সঞ্চিত ভর চার্জের সমানুপাতিক। এবার আসি দ্বিতীয়টা কি বলছে। দ্বিতীয়টা কিন্তু অলরেডি তোরা করে আসছিস। বলতো এখানে তুই যে অঙ্কটা করলি বা এখানে যে প্রশ্নটা আনসার করলি সেখানে আসলে ফ্যারাডের কোন সূত্র অ্যাপ্লাই করছিস? তুই ফ্যারাডের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করছিস না বুঝে করিস আর না বুঝে করিস? দেখ তো ফিল করতে পারিস কিনা।
কারণ ফ্যারাডের দ্বিতীয় সূত্রে এখানে কি লেখা আছে, নির্দিষ্ট চার্জে, মানে চার্জ এখানে সেম আছে। যদি চার্জ সেম থাকে তাহলে বেশি জমা হয় না কম জমা হয় সেটা ডিপেন্ড করে রাসায়নিক তুল্যাঙ্কের সমান উপরে। তাহলে আমি বলতে পারি একই চার্জে, মানে চার্জ যদি সেম দেই, একই চার্জে সঞ্চিত ভর তড়িৎ বিশ্লেষ্যের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ওকে, সবাই একটু লিখে নিস। যখন চার্জ সেম ধরা হয় তখন হচ্ছে টাইম আর হচ্ছে আই, এই ইলেকট্রিসিটি, এটার হচ্ছে গুণফলটা সমান হয়। তাহলে আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি, দেখ। আমরা প্রথমে দুইটা রাশি শিখছি, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক সিমিলার টাইপের রাশি, মান কখনোই সেম হয় না, কিন্তু জাস্ট জিনিস দুটো সেম ফিল দেয়। মানে ধর, তোর স্যালারি আমি মান্থলি হিসাব করলেও যা হবে, আমি ইয়ারলি হিসাব করলে হয়তো মান সেম থাকবে না, আবার জিনিস তো সেম। এখানেও তাই মিন করে। এটা হচ্ছে 1 কুলম্ব চার্জে কতটুকু জমা হয় এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এটা 1 ফ্যারাডেতে কতটুকু জমা হয় ফর্মুলা মুখস্থ করতে হবে। অনেকে এবার কোমলমতি হৃদয়ে মনে হইতে পারে, ভাইয়া আমি মুখস্থ করবো না, আমি এরকম ফর্মুলা বানাবো। এখন ভাই দেখ, এই ফর্মুলা হয়তো তুই বানাইতে পারবি এক্সাম হলে, কিন্তু যুদ্ধের ময়দানে অস্ত্র রেডি করে নিয়ে যাওয়া ভালো। আমি তো এখানে তোকে দেখাইলাম কেমনে আসে, বাট এন্ড অফ দ্য ডে তুই এটুকু একটু মুখস্থ রাখিস, জেড এর ইকুয়েশনটা এন্ড ই এর ইকুয়েশনটা। আর এইটা আসলে কি কাজে লাগে, প্রতিটা ধাতুর জন্য বা প্রতিটা তড়িৎ বিশ্লেষের জন্য ই বা জেড এটা একেবারে নির্দিষ্ট মান। সো ফ্যারাডের দুইটা সূত্র, প্রথম সূত্রে সে বলছে ডব্লিউ সমানুপাতিক কিউ যখন জেড কনস্ট্যান্ট। জেড কনস্ট্যান্ট মানে তড়িৎ বিশ্লেষ্য কনস্ট্যান্ট, তড়িৎ বিশ্লেষ্য পরিবর্তন না করে। সো আমি যদি একই তড়িৎ বিশ্লেষ্য নেই, যদি আমি একই তড়িৎ বিশ্লেষ্য নেই তাহলে বেশি জমা হবে না কম জমা হবে সেটা চার্জের উপর ডিপেন্ড করে। খুব স্বাভাবিক না? আমি চার্জ সেম দিলে বেশি জমা হবে, বেশি দিলে বেশি জমা হবে, কম দিলে কম জমা হবে। আর যদি আমি তড়িৎ বিশ্লেষ্য সেম না রেখে চার্জ সেম রাখি, মানে আই আর টি এর গুণফল যদি সেম থাকে, তাহলে আবার কিসের উপর নির্ভর করে, রাসায়নিক তুল্যাঙ্কের উপরে নির্ভর করে। এই যে তুই কিন্তু এই প্রশ্নের আনসারটা ওর উপর ভিত্তি করে দিছিলি, ঠিক আছে? এবার দেখি ফ্যারাডের সূত্রটা একটু সাইজ করতে হবে, আমরা সাইজ করবো হচ্ছে এইটা। সো ওভারঅল ফ্যারাডের সূত্র হচ্ছে এইটা, সেটা হতেছে ডাব্লিউ সমান হচ্ছে জেড কিউ। ডাব্লিউ সমান হচ্ছে জেড, জেড মানে কি, এম বাই ইএফ, মনে আছে সবার? মুখস্থ করতে বলছিলাম। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আইটি। তাহলে ভাই আলটিমেটলি ইকুয়েশন কি দাঁড়ালো, ডাব্লিউ সমান হচ্ছে উপরে এম আই টি বাই হচ্ছে ই ইন্টু এফ। আমি প্রত্যেকটার পরিচয় দিই, এই পরিচয়গুলো সবার জানা উচিত। ডাব্লিউ হচ্ছে সঞ্চিত ভর, ক্যাথোডে বা অ্যানোডে, ম্যাক্সিমাম সময় ক্যাথোডে হিসাব করা হয়। সঞ্চিত ভর কোন এককে, গ্রাম এককে। এম হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিকও হতে পারে আবার আণবিকও হতে পারে। শোন, ও হচ্ছে যে হিসাবে জমা হয়, যেমন ধর সোডিয়াম হইলে পরমাণু জমা হয়, কিন্তু আবার যদি আমি ক্লোরিন নেই তখন তো পরমাণু জমা হয় না, অণু জমা হয়। আই মানে হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ, অ্যাম্পিয়ারে যে এককটা আসে ওইটা। টি মানে হচ্ছে সময়, সেকেন্ডে যেটা আসে সেইটা। তারপর হচ্ছে ই, ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, মানে যতগুলো ইলেকট্রন সে দান বা গ্রহণ করে। আর এফ তো আমরা জানি, এফ হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, এর মান হচ্ছে 96,500। এটুকু অবশ্যই জানতে হবে।
ওকে, আমরা একটা প্রবলেম সলভ করি। দেখ এই প্রবলেমটার আনসার বুঝিস কিনা। লিখে না সবাই ম্যাথটা। খুব সুন্দর একটা ম্যাথ, খুব ভালো ম্যাথ। আমাকে বলছে যে প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে 10 টাকা খরচ হয়। মানে প্রতি গ্রাম জিঙ্কের জন্য খরচ হয় 10 টাকা। না, ই হচ্ছে তুল্য সংখ্যা না, ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তুল্য সংখ্যা বললে ভুল হয় না, বাট ইলেকট্রন সংখ্যা বলা বেশি অ্যাকুরেট। সো প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে 10 টাকা খরচ হয়। এই 10 টাকা খরচ হয় মানে হইতেছে, মনে রাখবি, খরচটা হয় হচ্ছে বিদ্যুতের পেছনে, বুঝছিস? আমাকে বলছে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কত টাকা খরচ হবে। তাহলে প্রতি গ্রাম জিঙ্কের জন্য খরচের অ্যামাউন্ট দেওয়া আছে 10 টাকা। 15 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য কত টাকা জমা হবে সেটা বের করতে বলছে। প্রথম দেখায় এই অঙ্কটা পড়লে অনেকের মনে হয় যে অঙ্কটা খুব অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক মানে অনেকটা এরকম, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 332 কিলোমিটার, তাহলে শাওন ভাইয়ের বয়স কত। এটা অনেকে হচ্ছে এই টাইপের মনে করে যে অঙ্কের তো আগামাথা কিছু নাই। এই অঙ্ক কি করা যাবে আদৌ? উত্তর হচ্ছে এই অঙ্ক করা যাবে। অঙ্কের সমস্যাটা কি সেটা একটু বুঝাই দিই। এই অঙ্কে আমাকে টাকা পয়সার যে রেট, মানে রেট কি হারে খরচ হয়, সেইটা আমাকে দেওয়া আছে হচ্ছে জিঙ্কের থ্রুতে, বুঝছিস? মানে টাকা পয়সার রেটটা দেওয়া আছে জিঙ্কের মাধ্যমে, কিন্তু আবার বের করতে বলছে হচ্ছে অ্যালুমিনিয়ামের টাকার হিসাব। তাইলে দেখতো ভাই, আমি এটা ফিল করতে পারি কিনা। আমি যদি শুরুতে এটা বের করতে পারি যে এই 15 গ্রাম অ্যালুমিনিয়াম, এইটাকে আমি জিঙ্কের মাধ্যমে প্রকাশ করব। সবাই কি ফিল করতে পারিস যে আমি এই 15 গ্রাম অ্যালুমিনিয়ামকে যদি জিঙ্কের অ্যামাউন্টে প্রকাশ করতে পারি, মানে আমার কাজ হচ্ছে 15 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত গ্রাম জিঙ্ক, সেইটা বের করতে পারলেই তো আমার খেলা শেষ। কারণ জিঙ্কের জন্য আমার টাকার রেটটা দেওয়া আছে। সবাই এইটুকু বুঝি কিনা আগে সবাই একটু রেসপন্স কর। এইটুকু না বুঝলে সামনে আর আগানোই যাবে না। আবারও বলতেছে, আমাকে টাকা পয়সার হিসাব নিকাশ রেট দেওয়া আছে হচ্ছে, যেমন ধর ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই হচ্ছে তোর বাসায় টাইলস লাগাবি আর কি। টাইলস লাগাবি, এখন তোর বাসায় যে টাইলস লাগাবি সেই টাইলস হচ্ছে ছোট টাইলস, কিন্তু দোকানে পাওয়া যায় হতেছে বড় বড় টাইলস, এবং দোকানদাররা দাম রাখেও সেই বড় টাইলসের মাধ্যমে, বড় টাইলসের হিসাবে দাম রাখে। তো তুই কি করবি, তো ছোট ছোট টাইলস গুলোকে বড় টাইলসে কনভার্ট করবি। যেমন তুই দেখলি তোর এখানে ছোট 100 টাইলস লাগে, তখন তুই দেখলি যে ছোট 100 যদি টাইলস লাগে বড় 25টা হইলে হয়ে যায়। তো দিন শেষে তুই কি করলি, ছোট টাইলস গুলোর নাম্বারকে বড় টাইলসে কনভার্ট করলি, তাই তো? সো বড় টাইলসে কনভার্ট করলেই কিন্তু দামটা বের হয়ে যায়। কারণ তোর রেট জানা আছে কিন্তু বড় টাইলসের, ছোট টাইলসের রেট কিন্তু তোর জানা নাই। ঠিক সেরকম আমাকে এখানে রেট জানা আছে জিঙ্কের, কিন্তু দিন শেষে আমাকে বের করতে হবে হচ্ছে অ্যালুমিনিয়ামকে। তাহলে আমাকে মেইন কথা, এই অঙ্কের যদি আমি সারাংশ বলি, সারাংশ হচ্ছে এইটা। আমাকে ফার্স্টে এটা বের করতে হবে, 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত গ্রাম জিঙ্ক।
এইটা যদি বের করতে পারি তাইলে আমার কাহিনী শেষ। এখন এটা কেমনে বের করব? এই যে অ্যালুমিনিয়াম আর জিংকের মধ্যে আসলে সম্পর্ক কি আছে? হ্যাঁ, হচ্ছে আছে। দেখ, মেইন কথা হচ্ছে আমাদেরকে ইনডিরেক্টলি বের করতে হয় যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম যে পরিমাণ চার্জে জমা হয় সেই পরিমাণ চার্জে কত গ্রাম জিংক জমা হবে। বুঝিস কিনা? যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে তো একটা চার্জ দরকার হবে, তাই না? ব্যাটারি থেকে একটা চার্জ খরচ হবে। তো ওই খরচে কতটুকু জিংক জমা হয় এটাই আসলে আমাদের মিন করছে। তাহলে বলতো কাচ্চা বাচ্চারা, ফ্যারাডের কোন সূত্র, প্রথম নাকি দ্বিতীয় সূত্র? অবশ্যই ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আবারও বলতেছি, এই সমান সমান বলতে আমি বোঝাচ্ছি যে পরিমাণ চার্জে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হলো সেই পরিমাণ চার্জে কত গ্রাম জিংক জমা হয়, মানে চার্জ সেম আছে। তার মানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। সো দ্বিতীয় সূত্র মানে হচ্ছে ই অফ ডাব্লিউ অফ জিংক বাই ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম সমান ই অফ জিংক বাই ই অফ অ্যালুমিনিয়াম। তো বলাই যায়, তাই না? কারণ সমানুপাতিক যেহেতু ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তার মানে আমি উপরে উপরে নিচে নিচে লিখতে পারি। সো ডাব্লিউ অফ জিঙ্ক তো আমরা বের করবই। অ্যালুমিনিয়াম দেওয়া আছে হচ্ছে 15, জিঙ্ক হচ্ছে 65.4 বাই হচ্ছে 2 মানে এম বাই ই, আর অ্যালুমিনিয়াম হচ্ছে 27/3। তাহলে এখানে ডাব্লিউ অফ জিঙ্ক সমান কি থাকে? 54 পয়েন্ট, সম্ভবত এইটা থাকে। এখন এইটা আসলে কি ইন্ডিকেট করে? দেখ, এটা ইন্ডিকেট করে যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম যে কথা, 54 গ্রাম জিঙ্ক সেই কথা। আচ্ছা, সুবা বলছে চার্জ যে কনস্ট্যান্ট, কিভাবে বুঝলাম? সুবা ওই যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমতুল্য কত গ্রাম জিঙ্ক, এই সমতুল্য মানে কি সমান? চার্জ সমান। এটা ইনডিরেক্টলি হইতেছে, আমাদেরকে বুঝে নিতে হয়। তাইলে আমি দেখলাম যে ডাব্লিউ অফ জিঙ্ক সমান থাকে 54.58। এটা আমাদেরকে ইনডিরেক্টলি বলে যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে যে চার্জ লাগে ওই সেই পরিমাণ চার্জে 54 গ্রাম জিঙ্ক জমা হয়। এখন আমি তো জিঙ্কের হিসাবটা জানি, জিঙ্ক 1 গ্রামের জন্য 10 টাকা খরচ হয়। তাহলে এর জন্য 10 গুণ করতে হবে। তাহলে 54, তারপর হচ্ছে 5.8, এত টাকা। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। জোস ম্যাথ, হ্যাঁ আসলেই জোস। ওকে, এই প্রশ্নে কি বলছে? একটি তামার তারের মধ্য দিয়ে এত সেকেন্ড ধরে এত মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে? এই ম্যাথটা দেখলে এখানে একটু কাহিনী আছে। কাহিনী হইতেছে, এখানে কি কোথাও তড়িৎ বিশ্লেষণ হয়েছে? খেয়াল কর।
অনেকে এই টাইপের ম্যাথ দেখে মনে করবে যে ই এর মান কত নিব, এই নিব সেই নিব। ভাই এখানে কিন্তু কোনো তড়িৎ বিশ্লেষণ হয়নি, কোনো তড়িৎ বিশ্লেষণ হয়নি। একটা কপারের তারের মধ্য দিয়ে বিদ্যুৎ গেছে। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ না। কেন তড়িৎ বিশ্লেষণ না? কারণ এখানে ভাই এটা কেমিস্ট্রির ম্যাথই না, এটা ফিজিক্সের ম্যাথ। কিন্তু অনেকে না এই টাইপের ম্যাথ আসলে মনে মনে চেষ্টা করে যে ই এর মান 2 হবে না কি হবে, এখানে ই লাগবেই না। আমাকে বলছে দেখ, সেকেন্ড দেওয়া আছে, মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, তার মানে আই দেওয়া আছে, টি দেওয়া আছে। সো আই দেওয়া আছে, টি দেওয়া আছে, মানে আমি চার্জ বের করতে পারবো। আর চার্জ বের করতে পারলে আমি ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো। সো কিউ সমান কি? কিউ সমান হচ্ছে আই টি। আই মানে কত? 0.001 মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার করতে গেলে থাকে হচ্ছে 10⁻⁻6 অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, 10⁻³ সেকেন্ড। তার মানে 10⁻৯ কুলম্ব। এই হচ্ছে আমাদের চার্জ পেয়ে গেছি। এবার তুই চাইলে সূত্র দিয়ে করতে পারিস, তুই চাইলে ঐকিক নিয়ম দিয়ে করতে পারিস। ঐকিক নিয়ম দিয়ে দেখাইছি, দেখাই। আমরা কি জানি? আমরা জানি হইতেছে যে 96,500 কুলম্ব চার্জ যদি হয়, সেটা ক্যারি করে কি অ্যাভোগাড্রো সংখ্যা না? আমরা জানি যে 1 মোল ইলেকট্রন 96,500 কুলম্ব চার্জ ক্যারি করে। তাহলে আমাদের এখানে কতটুকু চার্জ আছে? 10⁻⁹ কুলম্ব আছে। তো এখানে হচ্ছে উপরে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10⁻⁹ বাই হচ্ছে 96,500, 6.25 10⁻⁹, 6.25 10⁻⁹। এই হচ্ছে আমাদের আনসার। এটা খুব ইজি বিজি লেমন স্কুইজে ম্যাথ ছিল, কিন্তু পরীক্ষা আসলে অনেকে ভুল করতো ওইখানে গিয়ে। অনেকে মনে করতো যে তড়িৎ বিশ্লেষণ এখানে হয়েছে, তড়িৎ বিশ্লেষণ হইলে কেমন হইতো এরকম তো আমরা হাজার হাজার ম্যাথ দেখবো, কিন্তু এখানে তড়িৎ বিশ্লেষণ হয়নি, সেটা একটু সবাইকে মনে করাই দিলাম। ওকে, আমরা 10 মিনিটের একটা ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আসবো আবার। আচ্ছা, এই ম্যাথটা লিখে নে। সবাই ম্যাথটা তোলা হলে একটু ডান লিখিস। আচ্ছা, আমাকে বলছে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা ধরে চালনা করা হলো। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কপার সালফেট, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ? 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। কত ঘন্টা ধরে চালনা করা হয়েছে? 6 ঘন্টা। প্রথমে বলছে কত গ্রাম কপার জমা হয়। এটা খুবই ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ, খুবই হাস্যকর ম্যাথ। কত গ্রাম কপার জমা হবে মানে ডাব্লিউ চাইছে। ফর্মুলা কি ছিল? এমআইটি। এই এমআইটি কিন্তু ওই এমআইটি না, বুঝছিস? এমআইটি বাই হচ্ছে ইএফ। ভ্যালু ইনপুট কর। এম এর মান হচ্ছে 63.5, আই এর মান দেওয়া আছে 3.7 অ্যাম্পিয়ার, বসালাম 3.7 অ্যাম্পিয়ার। আর 6 ঘন্টা, আমরা তো ঘন্টা নিব না, আমরা সেকেন্ডে নিব। তাহলে 6 ঘন্টা মানে হচ্ছে এইটা, যে হচ্ছে 6 গুণন 3600 আর কি, 6 গুণন 3600।
আর এখানে হচ্ছে ইএফ কপারের জন্য 2 ইন্টু 96,500, 26.3 গ্রাম। ওকে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর, 26.3 গ্রাম। একটা হইলো। কত গ্রাম কপার জমা হইলো? 2 নম্বর হচ্ছে কতটি কপার পরমাণু জমা হবে। এখন দেখ, আমি চাইলে কিন্তু খুব সরাসরি হইতেছে এই ভরটাকে সংখ্যায় কনভার্ট করতে পারি, বুঝছিস? এখন আর এমন তো হইতেই পারে যে পরীক্ষার হলে শুধু 2 নাম্বার চাইছে, তো আমি তোকে দেখাবো এই ভরকে সংখ্যায় কনভার্ট করে না, সরাসরি ফ্যারাডের সূত্র থেকে কেমনে আনা যায়। যেমন দেখ, ডাব্লিউ সমান হচ্ছে আমি জানি MIT/EF। আবারও বলতেছি, আমি চাইলে সরাসরি এই ভরকে সংখ্যায় কনভার্ট করতেই পারি, বাট আমি সেটা করব না। আমি সরাসরি ফর্মুলা থেকে কেমনে বের করে সেটা দেখাচ্ছি। এখন আমি নিব W/M, এই এমটাকে নিচে নিয়ে আসছি। এই কাঁচা বাচ্চাটা বুঝিস W/M মানে কি? মোল সংখ্যা না? মনে আছে? গত চ্যাপ্টারে পড়ছিলাম। তো W/M মানে মোল সংখ্যা। মোল সংখ্যা তো এই যে আরেকটা N/N, এটাও তো মোল সংখ্যা, তাই না? এটা কেন নিচ্ছি? কারণ আমাকে সংখ্যা চাইছে। আর বাকি এখানে কি থাকে? IT/হচ্ছে EF। তাহলে N তো আমরা বের করবই। N এর মান হচ্ছে 6.02 10^23। I এর মান জানি, T এর মান জানি, আর এখানে হচ্ছে 2F। সবাই একটু এখানে N টা বের করে দেয়। 2.5 10^23, 2.5 ইন্টু 10^23, এতটি। এরপরের প্রশ্ন বলছে কত গ্রাম কপার সালফেটে তড়িৎ বিশ্লেষণ ঘটবে। এখন একটু সবাই ফিল কর, কপার সালফেট কিন্তু ভাঙলো, ভেঙে কিন্তু সালফেট কোথাও চার্জ মুক্ত হয় না, মনে আছে? সালফেট চার্জ মুক্ত হবে না, চার্জ মুক্ত হবে কিন্তু কপার। সালফেটের জায়গায় কে চার্জ মুক্ত হবে? হাইড্রোক্সিল চার্জ মুক্ত হবে, মনে আছে এটা? যে সালফেট নাইট্রেট কখনো চার্জ মুক্ত হয় না, হাইড্রোক্সিল চার্জ মুক্ত হয়। তো এই কপার জমা হয় মানে আসলে কপার সালফেট ভাঙতেছে, কপার সালফেট বিশ্লেষিত হচ্ছে। সো আসলে কি কপার জমা হওয়া যে কথা, কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ হওয়া কিন্তু সেম কথা। So আমি যখন থার্ড ম্যাথ করব তখন ব্যাপারটা এরকম দাঁড়ায়। 3 নম্বরটা হচ্ছে একই ফর্মুলা W সমান MIT, শুধু আমি M এর মানটা চেঞ্জ করব। M এর মানটা হচ্ছে 159.5, তারপর IT/2F। সো টেকনিক্যালি কি হয়েছে, কপারের জন্য ই এর মান যা, কপার সালফেটের জন্য ই এর মান তাই, শুধু এম এর মানটা আমি চেঞ্জ করছি। মানে আমি এখানে আসলে কপার সালফেট ভাঙার ব্যাপারটা দেখাইছি। কপার সালফেট যখন ভাঙে কপার তৈরি হয়, তো 2টা ইলেকট্রন সেখানে ট্রান্সপোর্ট হয়। যখন কপার জমা হয় তখন কপার সালফেটই তড়িৎ বিশ্লেষণ হয় বলে আমরা ধরে নিচ্ছি। তো শুধু এম এর মানটা চেঞ্জ করছি। এখানে কত থাকে? 66.4, 66.4 এত গ্রাম। তো এটা খুবই ইজি পিজি ম্যাথ, শুধু প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি ভরটার বের করা। তাহলে কি হইলো ভাইয়া? প্রথম অঙ্কে করলাম কত গ্রাম কপার জমা হয়। কপার জমা হওয়া মানেই হচ্ছে কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ হওয়া। সো যখন আমি কপারের ভর নিছি তখন কপারের অ্যামাউন্ট বের হয়েছে, যখন কপার সালফেটের ভর নিছি তখন কপার সালফেটের অ্যামাউন্টটা বের হইলো। বাট দিন শেষে কপার জমা হওয়াই মানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ হওয়া, শুধু ভরটা ওখানে কপার সালফেটের আণবিক ভর বসাইছি। এই ম্যাথটা লিখে না একটু। আমাকে বলছে পানির মধ্য দিয়ে 40 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। মানে পানির মধ্যে দিয়ে আমি 40 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি। যদিও এই ম্যাথটাকে আমি যদি কনসেপচুয়ালি পারফেক্ট বলতে চাই তাহলে এরকম বলা উচিত ছিল অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে। কারণ তোরা বোধহয় জানিস যে পানি, পিওর পানি ভালো তড়িৎ বিশ্লেষণ করে না, পানির সাথে সামান্য পরিমাণে অ্যাসিড মিশাইতে হয়, জানি তো, এটা জানা উচিত। তো প্রথম প্রশ্ন হচ্ছে কত গ্রাম পানি বিয়োজিত হবে। এখন কত গ্রাম পানি বিয়োজিত হবে মানে হচ্ছে পানি বিয়োজিত হয় কেমনে? পানি বিয়োজিত হয় এভাবে, H2O, সেখান থেকে তৈরি করে হচ্ছে হাইড্রোজেন,
আর সেখান থেকে তৈরি করে হচ্ছে অক্সিজেন। এই ফর্মুলাটা লিখে নেয়। এখন এখানে একটু কাহিনী আছে। এখানে কাহিনী হচ্ছে, আচ্ছা পানি বিয়োজনের তো বিক্রিয়া আরেকটা যেটা আছে, এরকম একটা বিক্রিয়া আছে না, যে এখানে হচ্ছে 2 দেওয়া যায়, এখানে 2 দেওয়া যায়, আর এখানে 1, এরকম একটা বিক্রিয়া কিন্তু আছে। তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ওই বিক্রিয়াটা না লিখে আপনি হাফ দিয়ে কেন লিখলেন? ওই বিক্রিয়াটা লিখে কি ম্যাথ করা যাবে না? আনসার হচ্ছে করা যাবে। কিন্তু তোদেরকে একটা সহজ টেকনিক শেখাই দিই। সহজ টেকনিক হতেছে, এটা খুব কাজে দেবে। এনবি দিয়ে এখানে লিখে দেই, যার হিসাব, মানে যাকে আমি হিসাব করব, যার হিসাব তার সহগ 1 হবে। 1 হতেই হবে এমন কোনো কথা নাই। 1 না হইলেও কি হয় সেটা বুঝাই দিচ্ছি। এখন আমাকে এখানে কার হিসাব করতে বলছে? দেখ কত গ্রাম পানি, পানির হিসাবটা চাইছে। তো যেহেতু পানির হিসাব চাইছে, আমি পানির আগে সহগটা 1 রেখে বাকি যার আগে যা লাগে সেগুলো দিচ্ছি। তাহলে পানির আগে সহগ 1, ভালো কথা। ফর্মুলা কি? ফর্মুলা সমান হচ্ছে MIT/EF। আমরা ভ্যালু ইনপুট করি। এম এর মান কত? এম এর মান হচ্ছে 18, তাই না? পানির জন্য 18। আই এর মান দেওয়া আছে হচ্ছে 10 এম্পিয়ার বিদ্যুৎ। 40 মিনিট, সো 40 ইন্টু 60, মানে সেকেন্ড বানাইলাম। আমাদের এখন কাজ হচ্ছে ই এর মান কত বসাবো। দেখতো ভাইয়া এখানে অক্সিজেন -2 আছে, -2 থেকে অক্সিজেন 0 হয়েছে। তো অক্সিজেন -2 থেকে 0 হইলো মানে কি 2 পরিবর্তন হইলো। আবার হাইড্রোজেন দিয়ে হিসাব করতে পারিস, হাইড্রোজেন এখানে +2 থেকে 0 হয়েছে। সো দিন শেষে একজনের 2 বাড়ছে, একজনের 2 কমছে, মানে দুইটাই ট্রান্সপোর্ট হয়েছে। সো এখানে 2 ইন্টু 96,500, কত আসে মানটা? 0.248, 0.248 এত গ্রাম। আচ্ছা এইবার এবার ওই কথাটাতে আসি, যে ভাইয়া আমি যদি এইখানে 2 নিতাম, এখানে 2 নিতাম, আর এখানে 1 হইতো, তাইলে কি অঙ্কটা হইতো না? হ্যাঁ, তাইলে অঙ্কটা হইতো। কিন্তু তখন তোকে এই এম এর জায়গায়, এই এম এর জায়গায় হচ্ছে আমাকে 18×36 নিতে হইতো। কেন 36 নিতে হইতো? কারণ পানি হইতেছে এখানে 2 মোল আছে, বুঝছিস? কিন্তু ওই 18 জায়গায় 36 আমি কেন কষ্ট করে নেব? এই জন্য আমরা শর্টকাট, আমি জানি না উত্তর কত হবে, শর্টকাটে বলে দেই যার আগে যার জন্য হিসাব করব তার জন্য সহগ 1 রাখবো। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি। 18×10 × 40 × হচ্ছে 60, 2 × 96,500, হ্যাঁ 2.23 আনসার। সবাই কি বুঝতে পারছিস যে কেন আমি যার জন্য হিসাব তার জন্য সহগ 1 রাখবো? ই হচ্ছে ট্রান্সপোর্টেড ইলেকট্রন সংখ্যা, মানে কতগুলো ইলেকট্রন সে দান বা গ্রহণ করছে। সো যে জারণ সংখ্যার পার্থক্য সেই পরিমাণে তো সে দান বা গ্রহণ করছে। পরের প্রশ্ন 2 নম্বর, যে আমাকে বলছে কত লিটার অক্সিজেন তৈরি হবে। এইটা কাহিনী হতেছে অক্সিজেন তৈরি হবে মানে কি, যেহেতু অক্সিজেনের হিসাব করতে বলছে আমি অক্সিজেনের আগে সহগ 1 রাখবো। তার মানে পানি ভেঙে এখানে তৈরি করে হাইড্রোজেন, এখানে তৈরি করে অক্সিজেন। আমি অবশ্যই এখানে 1 রাখবো, নাহলে হিসাব আমার জন্য জটিল হয়ে যাবে। এখানে যদি 1 রাখি তাহলে এখানে আমার 2 রাখতে হয়, এখানে আমার 2 রাখতে হয়। এসটিপি ধরে নিতে হয় ফুয়াদ, এসটিপি ধরে না নিলে তো অঙ্ক করা যাবে না। এখন দেখ, আমি জানি যে ডব্লিউ সমান হইতেছে MIT/EF। দিন শেষে ফর্মুলা তো একটাই, কিন্তু আমাকে চাইছে কি? আয়তন। যেহেতু আয়তন চাইছে তাহলে W/M নিলাম আমি। এই যে W/M মানে কি? মোল সংখ্যা। সেটা কত? V/22.4। আমাকে শর্ত এসটিপি বলে দেওয়া নাই, বাট ধরে নিছে এসটিপি। সমান এখানে কত? সমান এখানে হচ্ছে IT/EF। এবার দেখতো কাচ্চা বাচ্চারা, ই এর মান কত? এইখানে অক্সিজেনের জারণ মান কত? -4। তোরা কি বুঝিস -4 কেমনে হয়? কারণ একটা অক্সিজেনের -2, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু অক্সিজেন তো একটা না, অক্সিজেন তো দুইটা। তো দুইটা তো -4 হবে। আর এখানে কত? 0। তার মানে এখানে ই এর মান হচ্ছে 4। তো আমি এখানে ই এর মান 4 বসাবো।
কোথায় বসাবো? দাঁড়া, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ও, ভি সমান কত থাকে? ই এর মান 4 বসাবো আর কি, 0.062 লিটার। 0.06 লিটার, এই হচ্ছে আমাদের আনসার। দিন শেষে ম্যাজিক ওখানেই, যে আমার ফর্মুলা একটাই, সেই ফর্মুলা বের করার পরে হইতেছে V/22 কিভাবে হইলো, আবার একটু যদি বলতেন। আয় হায় রে, যে এটা বুঝিস না সে তো আসলে অনেক কিছু বুঝিস না। W/M এটা আমাদের মোল সংখ্যা। সো মোল সংখ্যার তো অনেকগুলো ফর্মুলা ছিল। সো W/M ও মোল সংখ্যা, V/22.4 ও মোল সংখ্যা, এটা ক্লাস 9 এর কনসেপ্ট। সো W/M মোল সংখ্যা। এখন আমার যেহেতু আয়তন চাইছে, এই জন্য আমি আয়তনের ফর্মুলাটা নিচ্ছি, মানে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আয়তনের ফর্মুলা নিচ্ছি। 1.08 আসে যে। এক একজন তোরা কি ক্যালকুলেশন করিস? খুবই সিম্পল ক্যালকুলেশন, এক একজন এক একটা আনসার বলে। আমি করি, দাঁড়া। আয়ের মান হচ্ছে 10, 40 গুণন 60 গুণন হচ্ছে 22.4, 4 গুণন 96,500, 1.39 লিটার, 1.4 লিটার এটা থাকে। ওকে, তাহলে আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছি। এখন দেখ, বইয়ে ফ্যারাডের সূত্রের, তোর বইতে অনেক টাইপের ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ। কিন্তু দেখবি দিন শেষে যে ম্যাথ, এবং ফ্যারাডের সূত্র আমাদের শেষ হয় না, আমাদের সামনে অনেক ফ্যারাডের সূত্রের ম্যাথ আছে। তো এখন যেটা পড়তেছি ইলেকট্রোড ভার্সেস ইলেকট্রোলাইট, সেটাও ফ্যারাডের সূত্রের মধ্যেই পড়ে। মানে বাংলা যদি বলি, তড়িৎদ্বার এবং ভার্সেস তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎদ্বার, আর এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এইটা আবার কি জিনিস? চলো একটু বুঝাই দেখি। আমরা কয়েকটা কেস দেখব। ফার্স্ট কেস, প্রথম কেস বলে যে, যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য। কি বললাম ভাইয়া? যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার। এবং এই তড়িৎদ্বার বলতে আমরা অ্যানোডকেই বোঝাই। ক্যাথোড আসলে কোনো কাজের তড়িৎদ্বার না, তুই কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। চাইলে তুই লিখে নিতে পারিস এনবি দিয়ে, যে ক্যাথোড হচ্ছে দুধ ভাত। এখন বুঝবি না, বাট কিছুক্ষণ পরে নিজেই বুঝবি যে ক্যাথোড কিভাবে দুধ ভাত। দুধ ভাত চিনিস তো সবাই? দুধ ভাত মানে হইতেছে ওর আসলে কোনো প্রভাব নাই, ও থাকলেও যা, না থাকলেও তাই। ও চেঞ্জ হইলেও যা, চেঞ্জ না হইলেও তাই, মানে দিন শেষে ওর কোনো প্রভাব নাই। এখন যে ধাতুর তড়িৎদ্বার সেই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য। যেমন ধর, যে আমার এখানে আমি নিকেল নিলাম, এখানে আমার কাছে নিকেল আছে, নিকেল 2+, আর এখানে আমার কাছে ক্লোরাইড আছে, বুঝছিস? আর আমি এমন একটা, এই যেটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। এবং আমি ধরে নিলাম যে এইখানে আমাদের যে তড়িৎদ্বারটা আছে অ্যানোড, এটা হচ্ছে নিকেলের তৈরি। নিকেলের তৈরি একটা তড়িৎদ্বার। তো আমাদের বিশেষ করে আমরা যে শর্ত লিখে দিছি, সেই শর্তের সাথে সবকিছু এখানে মিলে গেছে। তাহলে যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার। এরকম কেসে কি হয়? আমরা প্রথমে দেখি অ্যানোডে কি হয়। এই অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে না? জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। এখন অ্যানোডে জারণ ঘটবে, জারণ এখানে কি? ইলেকট্রন ছাড়ন, মানে অ্যানোডে এখানে নিকেলের তৈরি। সো অ্যানোডে কি হয়? নিকেল তার ইলেকট্রন দান করে দ্রবণে আসে। অর্থাৎ এই দ্রবণ থেকে বা তড়িৎদ্বার থেকে নিকেল ভেতরে চলে আসে। অর্থাৎ দেখ, নিকেল ইলেকট্রন দান করে, দুইটা ইলেকট্রন দান করে নিকেল 2+ হিসেবে চলে আসলো। অনেকে বলতে পারে, ভাইয়া ক্লোরিন কেন গিয়ে ইলেকট্রন দান করে না? যেহেতু নিকেল খুব একটা সক্রিয় ধাতু মানে নিষ্ক্রিয় না, সক্রিয় ধাতু। সো নিকেলের নিজেরই কিন্তু আসলে ইলেকট্রন দান করার ক্ষমতা আছে। আবার ব্যাটারি নিকেলকে দিয়ে ইলেকট্রন দান করতে বাধ্য করে, কারণ দেখ, ব্যাটারির এখানে পজিটিভ আছে। সো ব্যাটারির এখানে পজিটিভ আছে, ব্যাটারি নিকেলকে বলে যে আমার ইলেকট্রন দে, আমার ইলেকট্রন দে, তুই গিয়ে বের হয়ে যা।
সো নিকেল যেটা সলিড ছিল, এই যে এখানে দণ্ড ছিল, সেই নিকেলটা আয়ন হয়ে যায়। আয়ন মানে সে অ্যাকুয়াস হয়ে যায়। তাহলে বলতে ভাই অ্যানোড কি আর অ্যানোডের মতো থাকবে নাকি অ্যানোড আস্তে আস্তে ক্ষয় হবে? অ্যানোড কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়। তাহলে কি হইলো ভাইয়া, যদি আমি তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য সিমিলার ধাতুর রাখি, তাহলে এখানে অ্যানোড আস্তে আস্তে ক্ষয় হয়। এবার দেখি ক্যাথোডে কি ঘটনা ঘটে। ক্যাথোডে ঘটবে বিজারণ। মানে দ্রবণের যে নিকেল আছে, নিকেল আয়ন আছে, সেই নিকেল আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসেবে জমা হয়। মানে এই নিকেলটা এইখানে জমা হচ্ছে, ক্লোরিন এখানে আসলে কোনো কাজই করছে না। তাহলে আসলে দেখতে ভাই ক্যাথোডে এখানে মোটা 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 কি জমা হবে, নিকেল জমা হবে না? সো ক্যাথোড এখানে কিন্তু ঠিকই পুরু হয়। তাহলে অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড পুরু হয়। এবার দেখি দ্রবণের ঘনমাত্রা বা তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা কি হবে? এখান থেকে নিকেল আসছে আর এইখানে গিয়ে নিকেল জমা হচ্ছে, তার মানে ঘনমাত্রা কি পরিবর্তন হবে না সেম থাকবে? সেম থাকবে না? আমি কারো থেকে 10 টাকা নিয়ে কাউকে 10 টাকা দিয়ে দিলাম, আমার কাছে টাকার পরিমাণ তো সেমই থাকলো। তো তোকে কিন্তু দিন শেষে এটা মুখস্থ রাখতে হবে। তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য, এরা যদি সিমিলার ধাতুর হয় তখন অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড পুরু হয়। মনে রাখা আহামরি কঠিন কিছু না, অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড পুরু হবে। সো আসলো গেল ঘনমাত্রা সেম থাকে। এখন এইটা আমরা কোথায় ব্যবহার করি দেখ, মনে আছে কিনা? আমরা যখন ছোটবেলায় এইটা ব্যবহার করতাম, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং কিভাবে? দেখ আমরা জানি অ্যানোড থেকে এসে ক্যাথোডে গিয়ে জমা হয়। তাহলে ইলেকট্রোপ্লেটিং যখন করব তখন যার উপর ইলেকট্রোপ্লেটিং করব সেটা কোথায় নিব? সেটা ক্যাথোডে নিব না? কারণ ক্যাথোড কিন্তু পুরু হচ্ছে। মানে এগুলো 9-10 এ ছিল। 9-10 এ মানে ছিল, স্টুডেন্টরা খুব কঠিন মনে করতো, বাট দিন শেষে কনসেপ্টটা খুবই সহজ। আমি যখন ইলেকট্রোপ্লেটিং করব তখন যার উপর ইলেকট্রোপ্লেটিং করব, যেমন একটা উদাহরণ দেখাই। ধর আমি এখানে একটা ছবি এঁকে দেখাচ্ছি যে আমার কাছে হচ্ছে একটা ফর্স একটা চামচ আছে। তো আমি সেই চামচটা ইলেকট্রোপ্লেটিং করতে চাই। কি দিয়ে? ধরছে হচ্ছে কপার দিয়ে ইলেকট্রোপ্লেটিং করতে চাই। এই হচ্ছে আমার সেই হচ্ছে চামচ। ওকে, সেই চামচটা আমি এরকম রাখলাম। আর এখানে হচ্ছে আমার কাছে পাত্র আছে। তো এই শর্তগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, যে কাকে অ্যানোড নিব কাকে ক্যাথোড নিব। ধুরো, এই হচ্ছে সেই সেলটা। তো মেইন কথা হচ্ছে, এই হচ্ছে আমার প্লাস, এই হচ্ছে আমার অ্যানোড, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে ক্যাথোড। তো এখানে আসলে কাকে অ্যানোড নিব কাকে ক্যাথোড নিব তার শর্তটা কি? শর্ত হচ্ছে আমি যেটার উপরে প্রলেপ দিব, মানে চামচ বলি অথবা স্টিলের স্কেল বলি বা কোনো অর্নামেন্টস বলি, সো যেটার প্রলেপ দিব সেটা ক্যাথোড হবে। আর যেটা দিয়ে প্রলেপ দিব, ধর কপার দিয়ে প্রলেপ দিব, তাহলে এটা নিব কপার। আর দ্রবণ নিব হচ্ছে কপার সালফেট বা কপার অন্য কিছু, কপার ক্লোরাইড জানেই না কেন, সমস্যা নেই। তখন অ্যানোডে কি বিক্রিয়া হবে? এইখানে আসলে কপার ইলেকট্রন দান করে কপার 2+ হবে, মানে যেখান থেকে কপার দ্রবণে আসলো। আর এই পাশে কি বিক্রিয়া হবে? কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে জমা হচ্ছে। সো অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড গিয়ে পুরু হয়। এবং আবারও বলতেছি, যাকে আমি তড়িৎ মানে যার উপরে প্রলেপ দিব সে হবে হচ্ছে ক্যাথোড, আর যেটা দিয়ে প্রলেপ দিব সে হচ্ছে অ্যানোড। এটা এই শর্তটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তাহলে কি শিখলাম? তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য এরা যদি সিমিলার হয় তাহলে অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড পুরু হয়, ঘনমাত্রা সেম থাকে। এইটা আবার আমরা আরো ইউজ করতাম হচ্ছে এইটা, যেমন ধর হচ্ছে যখন ধাতু বিশোধন করতাম তখনও এটা ইউজ করতাম, ধাতু বিশোধন। আমি ওইটাও দেখাচ্ছি ধাতু বিশোধন কেমনে করা হয়।
ধর তুই হচ্ছে ইয়া করলি একটা আকরিক থেকে ধাতুকে হচ্ছে আলাদা করলি। ওই যে 9-10 ছিল, শর্ট সিলেবাসে হয়তো অনেকে পড়ি নাই, যে প্রথমে হচ্ছে চূর্ণকরণ, জো ক্রাশার, বল ক্রাশার, এগুলো দিয়ে চূর্ণ মানে জ ক্রাশার বল ক্রাশার দিয়ে চূর্ণ করছি, ঘনীকরণ করছি, ভস্মীকরণ করছি, সব করার পরে আমি একটা ধাতু পাইলাম। সেই ধাতু তো সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। তো সেই সম্পূর্ণ বিশুদ্ধ ধাতুকে কেমনে বিশুদ্ধ করা হয় সেটা একটু বলে দিচ্ছি। ধর আমার কাছে এরকম ওই যে একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র আছে। এই হচ্ছে আমার কাছে পাত্র, এবং আমি হচ্ছে এই যে আমার কাছে মোটা একটা খণ্ড আছে, ধরলাম এটাকে আমি বিশোধন করব, এবং এখানে অনেক খাদ-টাদ আছে আর কি, বুঝছিস, অবিশুদ্ধ কপার। আমি এইটাকে রিফাইন করব, এখান থেকে পিওর কপার বের করব। তো এইটাকে সবসময় ব্যাটারি নিতে হবে হইতেছে পজিটিভ প্রান্তের সাথে। আর এটা হচ্ছে এক খণ্ড পিওর কপার, ধর পাতলা একটা পিওর কপার নিয়েছি, জাস্ট ফ্রেম হিসাবে আর কি, বুঝছিস। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ইমপিওর। এখানে কপার বেশি, বাট ওর মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে, জিঙ্ক থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। আর এটা হচ্ছে আমাদের একখণ্ড পিওর কপার। পিওর কপার না নিয়ে অন্য কিছু নিলেও হইতো, এখানে তুই যদি তোর হাতও চুবাই দিস, তোর হাত যদি পরিবাহী হয়, তোর হাতের উপরে গিয়ে কপার জমা হবে। আর দ্রবণ হিসাবে নিতে হয় কপার সালফেটের দ্রবণ, Cu2+, বা কপারের অন্য যে কোনো কিছু নিলেই হয়। এখন আমরা কি জানি, আমরা জানি হইতেছে এখান থেকে কপার দ্রবণে আসবে এবং এইখানে কপার গিয়ে জমা হবে। এখন ধর এখানে কিছু পরিমাণ কপারের সাথে জিঙ্ক ছিল, সেই জিঙ্কও হয়তো আসবে, কিন্তু জিঙ্ক তো ওখানে জমা হবে না, কারণ আমি কি জানি, একাধিক তড়িৎ বিশ্লেষক থাকলে ঘনমাত্রা প্রভাব ফেলে না। তো দ্রবণেও আছে কপার, এখান থেকেও বেশি বেশি আসতে আসতে কপার, তাহলে দিন শেষে আসবে অনেকেই, কিন্তু ওইখানে যাবে হচ্ছে কপার। তো আমার আস্তে আস্তে সময়ের সাথে সাথে এইখানে যে তড়িৎদ্বারটা ছিল সেটা কি আস্তে আস্তে মোটা হবে না? এবং ওইখানে যখন মোটা হচ্ছে তখন কপার ছাড়া কিন্তু আর কোনো কিছু হচ্ছে ওইখানে নাই, জাস্ট ওইখানে শুধুমাত্র কপারই জমা হচ্ছে। তো এইভাবে আমরা অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ করতে পারি। যদি কোনো ধুলাবালি কাদা থাকে সেটাও কিন্তু নিচে পড়ে যাবে। যদি অন্য কোনো ধাতু থাকে সেটা দ্রবণে আসবে, দ্রবীভূত থাকবে, কিন্তু ওইখানে গিয়ে জমা হবে না, কারণ ওইখানে জমা হওয়ার জন্য তো ঘনমাত্রা বেশি থাকা লাগবে। কপারের ঘনমাত্রার সাথে বাকি কেউ বেলি পাবে না। ধর কিছু জিঙ্ক থাকলো, কিছু নিকেল থাকলো, সে তোর আসতেছে ঠিকই, বাট ওখানে তো যাচ্ছে না। তাহলে আমরা যে কেস ওয়ানটা শিখলাম, যে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য একই ধাতুর হবে, অ্যানোড ক্ষয় হয় ক্যাথোড পুরু হয়, এইটা আমরা দেখছি যখন ইলেকট্রোপ্লেটিং করি, এটা আমরা দেখছি ধাতু বিশোধন যখন করি। সবার কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং, আর এটা হচ্ছে আমাদের ধাতু বিশোধন। কেস টু লিখে নে, ছবিটা এখানে। ওকে, যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার।
মানে ধর এখানে আমি কি নিলাম, আমি এখানে নিলাম হচ্ছে আগের মতোই নিকেল। নিকেল 2+ আছে। আর আমি এখান থেকে নিলাম হচ্ছে ক্লোরাইড। আর কম সক্রিয় মানে ধর আমি এখানে কি নিছি, আমি এখানে নিচে হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম অথবা গোল্ড এই টাইপের, একটু বড় করে লিখি, পিটি। এখন আমি জানি অ্যানোডে জারণ ঘটবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু দেখতে ভাই, এখানে প্লাটিনাম কি ইলেকট্রন দান করে আসতে পারবে? যতই ব্যাটারি ক্যান ক্যান প্যান প্যান করুক, যে হইতেছে যে ইলেকট্রন তুমি দিয়ে ইলেকট্রন আমাকে দাও আমাকে দাও, বাট জীবনেও প্লাটিনাম ইলেকট্রন দান করবে না। তাহলে প্লাটিনামের নিজের জারিত হওয়ার ক্ষমতা নেই। এখন অ্যানোড চিন্তা করছে যে আমি তো জারিত হইতে পারছি না, ক্লোরিন বলে যে ঠিক আছে তুমি পারছো না, কোনো টেনশন নাই, আমি তো আছি। তো এখানে আসলে কি করে, ক্লোরিন যায়, গিয়ে ক্লোরিন ইলেকট্রন ছাড়ে। মানে অ্যানোড ভাই ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত, ব্যাটারি তো ইলেকট্রন খোর, পজিটিভ প্রান্ত, ইলেকট্রন নিবেই। তো এত আগে নিকেল নিচে দিতে পারতো, বাট এখন নিকেল নিচে দিতে পারছে না, এখন ক্লোরিন গিয়ে দিচ্ছে। অর্থাৎ এইখানকার অ্যানোডের রিয়াকশনটা হচ্ছে এইটা, যে দুইটা ক্লোরাইড আয়ন সে দুইটা ইলেকট্রন দান করবে, দান করে হচ্ছে Cl2, মানে বুদবুদ আকারে উড়ে চলে যায়। তাহলে অ্যানোড কিন্তু যা ছিল তাই থাকবে, মানে সেম, অ্যানোড ক্ষয় হইল না। বুঝছিস? আর ক্যাথোডেতে কি, ওই যে বলছিলাম ক্যাথোড দুধ ভাত, ক্যাথোডের বিক্রিয়ার কোনো পরিবর্তন নাই, ক্যাথোড যেটা ছিল সেটাই থাকে। তো এখানে কি হয়, এই যে নিকেল 2+ প্লাস 2 ইলেকট্রন নিকেল হিসেবে সে তড়িৎদ্বারে জমা হচ্ছে। মানে এই যে এখানে ঠিকই নিকেল গিয়ে জমা হচ্ছে। তাহলে অ্যানোড এখানে কি হইলো, অ্যানোডে চলে গেল হচ্ছে ক্লোরিন, যেটা বুদবুদাকারে উড়ে চলে যাচ্ছে, অ্যানোডের ঘনমানটা মানে তড়িৎদ্বারের ভর চেঞ্জ হচ্ছে না, ক্যাথোডে নিকেল চলে গেল। তাহলে এটা চলে গেল, ও এটা, নিকেল কেন ইলেকট্রন দিতে পারছে না? এই এখানে তো নিকেলই না, এখানে প্লাটিনাম আছে, প্লাটিনাম কি ইলেকট্রন দিবে? নিষ্ক্রিয় না। তাহলে অ্যানোডে চলে গেল ক্লোরিন, ক্যাথোডে চলে গেল নিকেল, ক্যাথোড তো পুর, এটাতে কোনো সন্দেহ নাই। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা কমে যাবে না? তাহলে আমি বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা বা তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা এটা কিন্তু হ্রাস পাচ্ছে। দ্রবণে কি নিকেল? হ্যাঁ, দ্রবণে নিকেল আছে। দ্রবণে নিকেল, এই যে যে ধাতুর লবণ, লবণ হচ্ছে নিকেলের, কিন্তু তড়িৎদ্বার হচ্ছে প্লাটিনামের। তাহলে এবার সংক্ষেপে কি দাঁড়ালো, সংক্ষেপে দাঁড়ালো তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য যদি সেম থাকে, তাহলে অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড পুরু হয়, ঘনমাত্রা সেম থাকে। আর যদি তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য সেম না হয়, মানে তড়িৎদ্বার যদি নিষ্ক্রিয় হয়, মানে এটাই হয় নিষ্ক্রিয়ই হয়, তখন আবার অ্যানোড সেম থাকে, ক্যাথোড পুরু হয়, ঘনমাত্রা আবার কমে যায়। কারণ এ ওখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, ঘনমানটা তো অবশ্যই কমে যাবে। আর 3 নাম্বার একটা কেস, এই কেসটা প্র্যাকটিক্যাল না, এটা বাস্তব না, এটা আমাদের কখনো লাগে না, বাট কোমলমতি হৃদয়ে যদি কোনো প্রশ্ন জাগে তাদের জন্য দেখাচ্ছি। এটা বাস্তব না কেন, বা এর কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার কেন নাই, সবাই লিখা বন্ধ কর। লিখছি কি, যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় ধাতুর তড়িৎদ্বার। ফোর্সে আমি এখানে নিলাম হচ্ছে নিকেলের, নিকেল ক্লোরাইড নিলাম। লিখবি না আগে থেকে, তারপরে লিখিস, আমি লিখিনি আগে। আর এটা আমি অ্যালুমিনিয়াম নিলাম। এখন চিন্তা কর, অ্যালুমিনিয়াম তো যদি এখানে কোনো ব্যাটারি ফ্যাটারি নাও থাকতো, তাও তো ভাই অ্যালুমিনিয়াম নিকেল থেকে অনেক সক্রিয়। সো অ্যালুমিনিয়াম খুব তাড়াতাড়ি দ্রবণে চলে আসতো, বুঝিস কিনা? যদি আমার এখানে ওই ব্যাটারি নাও থাকতো, তাও কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে খুব দ্রুত এই দ্রবণের এখানে চলে আসে। আইবার তো হচ্ছে এমনিতেই নাচনি বুড়ি আর ঢোলে বাড়ি দিচ্ছে, এমনিতেই ব্যাটারি পজিটিভের সঙ্গে যুক্ত। তাহলে কি বুঝতে পারিস, এই টাইপের সেল জাস্ট ব্যাটারি অন করার সাথে সাথে অ্যালুমিনিয়াম পুরোপুরি ডিজলভ হয়ে যাবে। সবাই কি এটা বুঝতে পারিস, যে অ্যালুমিনিয়াম এমনিতেই সক্রিয় ধাতু, সে এমনিতেই ইলেকট্রন দিয়ে আয়ন হইতে চায়। আবার এখানে সে ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত, ব্যাটারি বলতেছে আমাকে ইলেকট্রন দাও আমাকে ইলেকট্রন দাও আমাকে ইলেকট্রন দাও। সো অ্যালুমিনিয়াম এই সেল ওয়ান করার সাথে সাথেই সমস্ত অ্যালুমিনিয়াম দ্রবণে চলে গিয়ে ডিজলভ হয়ে যায়। অর্থাৎ অন করার সাথেই
অ্যানোড ডিসলভ হয়ে যাবে। এটা কখনো ইউজই করা হয় না। এই জন্য এটা কোনো বাস্তব সেল না আসলে, বুঝছিস? তো কেউ যদি চায় যে হচ্ছে দুইটা মনে রাখতে হবে। একটা হচ্ছে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য একই, সেটা হচ্ছে এই কেস। আরেকটা হচ্ছে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য আলাদা। ওই আলাদা মানেই হইতেছে বাই ডিফল্ট কেস, যে হচ্ছে তড়িৎদ্বার হবে নিষ্ক্রিয় ধাতুর। আচ্ছা, অনেকে বুঝিস না এটা কেন বাস্তব না। বাস্তব না এই কারণে, প্রথমত এর কোনো প্র্যাকটিক্যাল ইউজ নাই। কোনো প্র্যাকটিক্যাল ইউজ নাই। আর কেন এটা তাড়াতাড়ি হচ্ছে ডিসলভ হয়ে যায়? এমনিতে অ্যালুমিনিয়াম সক্রিয় ধাতু। সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম অনেক উপরে আছে, জারণ বিভব অনেক বেশি। সো এমনিতে অ্যালুমিনিয়াম যদি কোনো ব্যাটারি নাও থাকতো, তাও খুব দ্রুত দ্রবণে চলে আসতো, মানে ইলেকট্রন দান করে আয়ন হিসেবে চলে আসতো। আবার এখানে সে ব্যাটারির অ্যানোডের সঙ্গে যুক্ত আছে। সো ব্যাটারি তো ইলেকট্রন চায়, কারণ ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা দেখ এই যে পজিটিভ প্রান্ত। তো অ্যালুমিনিয়াম করে কি, অন করার সাথে সাথে সুইচ যখনই অন করবি, তখনই হইতেছে অ্যালুমিনিয়াম খুবই তাড়াতাড়ি সমস্ত ধাতু দ্রবণে চলে আসবে, মানে অ্যানোডের কোনো অস্তিত্বই থাকে না। আর বাস্তবে এরকম কোনো সেল ব্যবহার করা হয় না। সো টেকনিক্যালি আমাদের কেস দুইটা। একটা হচ্ছে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য সিমিলার হলে অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড পুরু হয়, ঘনমাত্রা সেম থাকে। আর একটা হচ্ছে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য আলাদা হলে, ওই আলাদা মানেই হইতেছে মানুষজন ধরে নেয়, বুঝে নেয় যে তড়িৎদ্বার হচ্ছে নিষ্ক্রিয় হবে। তখন অ্যানোড সেম থাকে, ক্যাথোড পুরু হয়, ঘনমাত্রা কমতে থাকে। এবার লিখে না সবাই। 3 নাম্বার কেসটা দিছি শুধু কারো যদি এক্সট্রা কিউরিওসিটি থাকে, সেই কিউরিওসিটি মেটানোর জন্য। হ্যাঁ, ম্যাথ করার সময় কেসগুলো মনে রাখতে হবে। ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব, আজকে করব না। জাস্ট আজকে আমরা দেখে যাই যে কনসেপ্ট দুইটা কি। এর সমস্ত কনসেপ্টেরই ম্যাথ আছে। ওকে, সো আমরা এই টাইপের ম্যাথ আসলে আছে, অনেকগুলো ম্যাথ আছে। আজকে ম্যাথের দিকে যাব না, আজকে এইটুকুই থাকুক। ঠিক আছে। তো আল্লাহ হাফেজ সবাইকে। আগামী সেশনে সবার সাথে দেখা হবে। আপাতত এই টাইপটা আসলে বইয়েও নাই, এটা অ্যাডমিশনে আসে। সো আমরা কিউরিসিটিটা ধরে রাখি, আগামী ক্লাসে এই কনসেপ্টের ম্যাথ করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।